উদাহরণস্বরূপ ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি আন্তর্জাতিক দিবস আছে, ইউ.এন.এর একজন বিশেষ দূত আছেন, এবং ব্লাসফেমি আইন তৈরি করা হচ্ছে। রাঘব চাড্ডার মতো কিছু নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা সমাজে প্রচারিত ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষের মোকাবিলা করার উদ্দেশ্যে দিল্লি বিধানসভার অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ লড়াই সংঘটিত হয়েছিল। ভাগ্যক্রমে এখন আরও বেশি দেশ মানতে শুরু করেছে যে নাৎসিদের প্রতীক স্বস্তিকা নয়, মানুষ লড়াই করছে বলেই এই পরিবর্তন ঘটছে। সরজ ট্রাস্টে আমার সহকর্মী সুফিয়া পাঠান বলেন যে ১৯৪৭ সালে আমাদের বোঝানো হয়েছিল যে সামাজিক ন্যায়বিচার কিছু মানুষের স্বাধীনতা এবং অধিকারের বিনিময়ে আসতে হবে, প্রান্তিকদের রক্ষা করার জন্য। তা না করে আমরা আসলে অস্ত্র তুলে দিয়েছি, সমাজের বিভিন্ন গোষ্ঠীর হাতে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। সুতরাং এটা আরেকটা যুদ্ধ যা আমাদের এই জঘন্য আম্বেদকরপন্থী আন্দোলনের সঙ্গে, যদি আপনি চান তাই মোটের ওপর জানেন, আমি জানি। আমি লোকেরা আমাকে বলেছে যে আম্বেদকরপন্থী আন্দোলন কিভাবে গৃহযুদ্ধের সঙ্গে যুক্ত, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটি বড় এবং মুসলিম জনসংখ্যার কারণে সম্পূর্ণ জনসংখ্যাগত পরিবর্তনের সঙ্গে যুক্ত। কিন্তু আমি শুধু এটাই দেখাচ্ছি যে আরও অনেক সমস্যা আছে। আমি বিশ্বাস করি, আজ আমি একটি সম্মেলনে ছিলাম যেখানে আমি প্রায় ১০ মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলাম, এবং আমি একটি আসন্ন গৃহযুদ্ধ নিয়ে কথা বলেছিলাম। আপনাকে বুঝতে হবে যে এটা, জানেন, গত মাসে দিল্লিতে লালকেল্লা বিস্ফোরণের পরে ৩,০০০ কিলো অ্যামোনিয়াম নাইট্রেট এবং আরডিএক্স ধরা পড়েছিল। ওটা পুরো শহরটা আর দিল্লির প্রত্যেকটা বড় বাজার উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রাইসিন বের করা হয়েছিল মন্দিরের লাড্ডু আর ফলের মধ্যে ইনজেক্ট করে হিন্দুদের মধ্যে বিতরণ করে লক্ষ লক্ষ লোককে হত্যা করার জন্য। জানেন তো, রাইসিন সায়ানাইডের চেয়েও বেশি বিষাক্ত। সুতরাং এটা যদি একটা নিম্নমানের গৃহযুদ্ধ না হয় তাহলে আর কি? জানেন, শুধু কারণ তারা ধরা পড়েছে। লক্ষ লক্ষ হিন্দু মারা যায়নি বা একাধিক বিস্ফোরণে ৯ জন হতাহত হয়নি, কিন্তু এর মানে এই নয় যে গৃহযুদ্ধ চলছে না। আমার তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই দেশটা আবারও একটা বিভাজনের দিকে ক্রমশ এগোচ্ছে। বর্তমানে এই পরিস্থিতিটা ঠিক যেন ১৯৪৫ থেকে ৪৭ সালের সেই সংকট